আছে চ্যাপ্টারটা শিলা পরি এটা তোমাদের পরীক্ষা হবে শিলাটা আমাদের হ্যাঁ শিলা মাটি তো বলো শিলা কাকে বলে শিলা কাকে বলে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগটা কেমন শক্ত যদি আমরা দেখি পৃথিবী তাহলে পৃথিবী কি আছে এই উপরের অংশটা ঠিক আছে এই অংশটা কিন্তু শক্ত এবং এই শক্ত আবরণীটা কি হচ্ছে বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত তাহলে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগ কি হয় বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত একে কি বলা হয় শিলা বলা হয় বুঝা গেল তো শিলা কয় প্রকার হ্যাঁ শিলা কয় প্রকার না তিন প্রকার কি কি প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা তারপরে কি আছে পাললিক শিলা তারপরে কি আছে রূপান্তরিত শিলা তো শিলা আছে কয় প্রকার না শিলা তিন প্রকার তো প্রথমে কি জানতে হবে না আগ্নেয় শিলা আগ্নেয় শিলা কাকে বলে বলো পৃথিবী কি ছিল সৃষ্টির সময় জ্বলন্ত কি ছিল অগ্নিপিণ্ড ছিল তো পৃথিবী তরল অবস্থায় ছিল ধীরে ধীরে কি হয় তাপ বিকিরণ করার ফলে পৃথিবীর যে উপরের অংশটা সেটা কি হয়ে যায় জমে যায় এবং কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় আগ্নেয় শিলা অন্যভাবে কি বলা যায় না আগ্নেয়গিরি থেকে যখন কি হয় অগ্নুৎপাত হয় লাভা বেরোয় লাভা বেরোয় তো নাকি কোথায় বেরোয় আগ্নেয়গিরি থেকে বেরোয় দেখেছো কখনো লাভা বেরোয় টিভিতে দেখোনি ডিসকভারি চ্যানেলে তাহলে কি হয় না একটা পাহাড়ের চূড়া থেকে কি হয় লাল তরল পদার্থ বেরোয় যেটাকে কি বলা হয় লাভা যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে তখন তাকে বলা হয় কি ম্যাগমা ওই ম্যাগমাটা যখন কি হয় আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে ভূপৃষ্ঠের উপর তখন তাকে লাভা বলা হয় তো এই লাভাটা জমে এবং শক্ত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি না আগ্নেয় শিলা তো আগ্নেয় শিলাকে আর কি বলা হয় প্রাথমিক শিলা আগ্নেয় শিলার অপর নাম কি প্রাথমিক শিলা তো প্রাথমিক শিলা কেন বলা হয় আগ্নেয় শিলাকে না পৃথিবীতে সর্বপ্রথম কি হয়েছিল এই শিলাটার সৃষ্টি হয়েছিল পাললিক শিলা আছে রূপান্তরিত শিলা আছে কিন্তু কি পৃথিবীতে প্রথম কোন শিলার সৃষ্টি হয়েছিল আগ্নেয় শিলার সৃষ্টি হয়েছিল ওর জন্য আগ্নেয় শিলার অপর নাম হচ্ছে প্রাথমিক শিলা পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন করতে পারে যে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা আমরা বলবো কেন বা বলি কেন তাহলে লিখতে হবে পৃথিবীর জন্মের সময় কি হয়েছিল তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে কি হয় কঠিন হয় এবং শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলা হয় তো সর্বপ্রথম ভূপৃষ্ঠে কি হয় আগ্নেয় শিলার সৃষ্টি হয় বলি আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় এর অপর নাম কি অস্তরীভূত শিলা অস্তরীভূত শিলা ঠিক আছে তো অস্তরীভূত শিলা কেন বলা হয় না আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তর দেখা যায় না পাললিক শিলার মধ্যে কি দেখা যায় পাললিক শিলার মধ্যে স্তর দেখা যায় এরকম স্তর দেখা যায় কিন্তু আগ্নেয় শিলার মধ্যে কি কোনো স্তর দেখা যায় না যেহেতু আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তর দেখা যায় না তাই আগ্নেয় শিলার অপর নাম হচ্ছে অস্তরীভূত শিলা বুঝা গেল আগ্নেয় শিলা থেকে আর কি কোশ্চেন করতে পারে আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন কারণ আগ্নেয় শিলা কি হয়েছে না উত্তপ্ত জ্বলন্ত পদার্থ থেকে সৃষ্টি হয়েছে এর মধ্যে কোনো জীব কোনো প্রাণী কি করতে পারে না বেঁচে থাকতে পারে না পুরো ছাই হয়ে যায় তাই তো তাহলে এর জন্য আগ্নেয় শিলায় কি দেখা যায় না কোনো রকম জীবাশ্ম দেখা যায় না এরপর হচ্ছে আগ্নেয় শিলা কি বলতে পারি উদাহরণ কি কি হতে পারে আগ্নেয় শিলার উদাহরণ ব্যাসল্ট আর কি গ্রানাইট
উদাহরণ কি ব্যাসল্ট, গ্রানাইট। এই দুটো শিলা কিন্তু আলাদা, আগ্নেয় শিলা হলো। ঠিক আছে, ব্যাসল্ট কিভাবে সৃষ্টি হয়? যখন ভূপৃষ্ঠের ম্যাগমাটা কি হয় অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসে। যদি আমি এখানে একটা ছবি আঁকি এইভাবে, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ আর এটা হচ্ছে নিচে। এই নিচে কি আছে ম্যাগমা। এই ম্যাগমাটা কি হবে যখন ভূপৃষ্ঠের উপরে উঠে আসবে, উঠে এসে কি হবে জমা হবে, তখন যে শিলাটা সৃষ্টি করবে তাকে বলা হয় ব্যাসল্ট, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে। আর যদি আগ্নেয় শিলাটা ভূপৃষ্ঠের উপরে না আসতে পেরে কি হয় মাটির নিচে জমা হয়ে যায় এবং যে শিলাটা সৃষ্টি করে তাকে বলা হয় গ্রানাইট। এর দুটো ভালো নাম আছে, একটাকে বলা হয় নিঃসারী শিলা আর এটাকে বলা হয় উদ্বেদী শিলা। ঠিক আছে, নিঃসারী মানে কি যেটা বেরিয়ে গেছে ভূপৃষ্ঠের উপরে, আর উদ্বেদী মানে কি যেটা মাটির নিচে আছে। বুঝে গেল? তাহলে আগ্নেয় শিলারও কি হয় দুটো ভাগ, নিঃসারী আর হচ্ছে উদ্বেদী। নিঃসারী শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট আর উদ্বেদী শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। তাহলে আগ্নেয় শিলা হয়ে গেল, তাই তো? তাহলে আগ্নেয় শিলার যদি বলে বৈশিষ্ট্য কি বলতে পারবে? আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি হবে? কি হয় ম্যাগমা বা লাভা সঞ্চিত হয়ে কি হয় আগ্নেয় শিলা সৃষ্টি হয়, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর কি আগ্নেয় পদার্থ থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। তিন নম্বর বৈশিষ্ট্য কি এই শিলায় কোনো স্তর দেখা যায় না। চার নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে এই শিলায় জীবাশ্ম দেখা যায়। আরো বলতে পারো কি এই শিলা খুব কঠিন হয়। বোঝা গেল? এই হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তারপরে উদাহরণ, তারপরে কি আছে পাললিক শিলা। তো পাললিক শিলা কেন নাম হয়েছে? পলি থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, তো যুগ যুগ ধরে কি হয় আগ্নেয় শিলা কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টির জল পড়ছে, সূর্যের তাপে। দেখবে যদি ছাদের কোথাও পলিথিন থাকে, কিছু বছর থাকার বাড়ি দেখবে, কিছু বছরে যেতে হবে না, একটা গ্রীষ্ম পেরোলেই দেখবে সেগুলো খড়খড়ে হয়ে গেছে, হাত দিলে কি হয়ে যাচ্ছে সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। কারণ কি সূর্যের তাপে কি হচ্ছে ওইটা ক্ষয়ীভূত হচ্ছে। তাই তো প্লাস্টিকের টব যদি ছাদে থাকে, রোদে যদি থাকে, দেখবে যখনই টবটা ধরে যাচ্ছে দেখবে কানাগুলো ফট করে ছেড়ে কি হচ্ছে সূর্যের তাপে ক্ষয় হচ্ছে। তাহলে এই যে আগ্নেয় শিলা যতই কঠিন হোক, তাহলে কি হচ্ছে সেখানে সূর্যের তাপ, বৃষ্টির জল, এই সমস্ত কারণে সেগুলো কি হচ্ছে না চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তাই তো চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং আরো ছোট ছোট কোণায় পরিণত হচ্ছে, ওগুলোকে বলা হচ্ছে পলি। তবে একবারে পলি সৃষ্টি হয় না। কিভাবে সৃষ্টি হয় হচ্ছে না বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে। ঠিক আছে, বিভিন্ন কি না প্রাকৃতিক শক্তির কারণে। এটা হচ্ছে পাথর বা আগ্নেয় শিলা। বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে যখন এই পাথরটা কি হয় টুকরো টুকরো হয় বা চূর্ণ বিচূর্ণ হয়, পরে সেই স্থানেতেই পড়ে থাকে, তখন তাকে কি বলা হয় আবহাওয়া বিকার। ঠিক আছে, আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন কি সূর্যের তাপ, বৃষ্টিপাত, তারপরে কি হয় আর কি হতে পারে সূর্যের তাপ, বৃষ্টিপাত, না না বায়ুমণ্ডলের উপাদান কি কি উষ্ণতা, তারপর কি থাকে বায়ু প্রবাহ, সূর্যের তাপ, আর কি থাকতে পারে আর্দ্রতা। তো এই সমস্ত কারণে কি হবে শিলাটা টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যখন নিজের স্থানেই পড়ে থাকবে তখন তাকে কি বলা হবে রেগোলিথ। ঠিক আছে, এই রেগোলিথটা কি হবে বৃষ্টির জলের সঙ্গে পরিবাহিত হয়ে বা বায়ু প্রবাহের সঙ্গে অন্যত্র পরিবাহিত হয়ে নদী বা অন্য কোনো সমুদ্র বা নিচু জায়গায় সঞ্চিত হবে, তখন তাকে বলা হবে পলি। এইভাবে দীর্ঘদিন ধরে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো কি হয় সঞ্চিত হতে হতে মোটা স্তর গড়ে উঠবে বা একাধিক স্তর গড়ে উঠবে, তখন তাকে কি বলা হবে পাললিক শিলা। অর্থাৎ কি হবে আবহাওয়া বিকারের ফলে আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, যাকে বলা হচ্ছে রেগোলিথ। ওই রেগোলিথটা কি হবে নদী হিমবাহের মাধ্যমে পরিবাহিত হবে এবং অন্য কোনো জলাশয়ের তলদেশে নিচু ভূমিতে বা সাগরের তলদেশে কি হবে জমা হবে, তখন তাকে বলা হবে পলি বা পাললিক শিলা। বুঝা গেল? তো স্তরে স্তরে জমা হয়ে গেলে কি হয়
না একে স্তরীভূত শিলা বলা হয়। পাললিক শিলার অপর নাম কি? স্তরীভূত শিলা। আর কি বলা হয় একে? প্রাথমিক শিলা বলা হয়, একে বলা হয় গৌণ শিলা। ইংরেজিতে বলা হয় সেকেন্ডারি রক। কারণ এই প্রথম এর থেকে কি হচ্ছে পরিভূত হয়ে এই শিলার সৃষ্টি হচ্ছে, যার জন্য এর নাম হচ্ছে কি কি গৌণ শিলা। আর কি এর মধ্যে কি দেখা যায়? জীবাশ্ম। পাললিক শিলার মধ্যে কি দেখা যায়? জীবাশ্ম। তো জীবাশ্ম কি যদি আমরা দেখাই, তো পলিরাশি যখন কি হয় স্তরে স্তরে জমা হয়, তার মধ্যে কি হয় না জীবের অংশ বা কোনো প্রাণীর দেহ, কোনো উদ্ভিদের দেহ কি হয় ওই পলির মধ্যে জমা পড়ে যায়। তার উপরে কি হয় আরো পলিরাশি জমা হয়। ওই জন্য উপরের পলিরাশির চাপ এবং পৃথিবীর তাপের ফলে ওই কি হয় পলিরাশির মধ্যে ওই বস্তুটার জীবের বা ওই প্রাণীর বা ওই উদ্ভিদের দেহ অংশটা ছাপ হয়ে যায়, ঠিক আছে? বা ওই অংশটা জীবের যে অংশটা সেটা প্রস্তরীভূত হয়ে যায় বা পাথরে পরিণত হয়ে যায়। একে কি বলা হয় না জীবাশ্ম বলা হয়। বুঝা গেল? পাললিক শিলার উদাহরণ কি কি হতে পারে? চুনাপাথর, চুনাপাথর, আর কি হতে পারে? বেলে পাথর, আর কি হতে পারে? কাদা পাথর, ঠিক আছে? রূপান্তরিত। তাহলে এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। বৈশিষ্ট্য কি হতে পারে? বলতে হবে কি না স্তরে স্তরে সঞ্চিত হয়। 2 নম্বর কি এই শিলার মধ্যে স্তর দেখা যায়। এই শিলা কি হয় অতটা কঠিন হয় না, সহজেই কি হয়ে যায় ভেঙে যায়, তাই তো? এই শিলায় জীবাশ্ম দেখা যায়। তারপরে উদাহরণ হলো। এরপর হচ্ছে কি না রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত শিলা কাকে বলা হয়? পৃথিবীতে কি হচ্ছে প্রতিনিয়ত আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হচ্ছে। তো যুগ যুগ ধরে কি হচ্ছে আগ্নেয় এবং পাললিক শিলা কি হয় যখন মাটির নিচে চাপা পড়ে যায় বা কি হয় ভূ-অভ্যন্তরের তাপের প্রভাবে বা ভূপৃষ্ঠের চাপের প্রভাবে যখন আগ্নেয় এবং পাললিক শিলা কি হয় আরো কঠিন হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কিনা রূপান্তরিত শিলা। তাহলে কি বললাম না আগ্নেয় এবং পাললিক শিলা যখন কি হয় ভূ-অভ্যন্তরের চাপ বা তাপের প্রভাবে কি হয় আরো কঠিন হয়ে যায়, তখন তাকে কি বলা হয় রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত শিলা যে পরিণত হয় এখানে কি মূল শিলার বৈশিষ্ট্যগুলো থাকে না, আগের থেকে কি হয়ে যায় শিলাটা আরো বেশি কঠিন হয়ে যায়। যে জীবাশ্ম যদি থাকে সেই জীবাশ্মটাও আর কি তার ছাপটা থাকবে না। এটা হচ্ছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। তাহলে কি লিখতে হবে? আগ্নেয় এবং পাললিক শিলা থেকে সৃষ্টি হয়। আর কি বৈশিষ্ট্য লিখতে পারো? ভূ অভ্যন্তরের চাপ এবং তাপের প্রভাবে কি হয় রূপান্তরিত শিলার সৃষ্টি হয়। এর মধ্যে কোনো স্তর থাকে না, ঠিক আছে? আর কি হতে পারে? এর মধ্যে কোনো জীবাশ্ম পাওয়া যায় না এবং এই শিলা হচ্ছে এই 3 শিলার মধ্যে সবথেকে কঠিন। রূপান্তরিত আগ্নেয় পাললিক এবং রূপান্তরিত শিলা তার মধ্যে এটাই হচ্ছে সবথেকে কঠিন শিলা। উদাহরণ কি? যেমন চুনাপাথর থেকে কি হয় রূপান্তরিত রূপ মার্বেল। বেলে পাথর থেকে কি হয়? বেলে পাথর থেকে কোয়ার্টজ। কোয়ার্টজ। কাদা পাথর থেকে কি হয়?
স্লেট। এখানে যদি লিখি ব্যাসল্ট, আগ্নেয় শিলার উদাহরণ ছিল। ব্যাসল্ট রূপান্তরিত কিসে পরিণত হয়? না, অ্যাম্ফিবোলাইট। অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট থেকে কি হয়? ঠিক আছে, এগুলো হচ্ছে কি রূপান্তরিত রূপ। এই প্রতিটা শিলাই কি হয় আগের থেকে আরো বেশি কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তাহলে বুঝা গেল আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। এবার দেখো আমি দেখাবো কি শিলার উপাদান। শিলার উপাদানের 35% কি থাকে? খনিজ পদার্থ। হ্যাঁ, 45 ভুল করেছো, 45% থাকে খনিজ পদার্থ। 45% কি থাকে? খনিজ পদার্থ। ঠিক আছে, এত বকবক করছো কি ভুলে যা। খনিজ পদার্থ। ঠিক আছে, 25% কি থাকে? বাতাস। 25% কি থাকে? বাতাস বা বায়ু। ঠিক আছে, আচ্ছা বাকি 25% কি থাকে? বলো, বাকি 25% কি থাকে? আর এই যে 5% আছে, এই 5% কি থাকে? জৈব পদার্থ। এই জৈব পদার্থের মধ্যে কি থাকে? জৈব পদার্থের মধ্যে থাকে অণুজীবী বা অণুজীব, মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস। ঠিক আছে, এই যে জিনিসগুলো থাকে এগুলো থাকে কত? 10%। আমরা 5% এর যদি আবার কি করি এখানে দেখাই, এই 5% এর যদি আমি আবার বৃত্তের মাধ্যমে দেখাই তাহলে 10% থাকে কি? অণুজীব। ঠিক আছে, বাকি 10% কি থাকে? উদ্ভিদের শিকড় ও পাতা। আর বাকি 80% এইটা। বাকি 80% কি থাকে? থাকে জীবেদের দেহ, জীবেদের পচা দেহ। জীবেদের পচা দেহ মানে কি? অর্থাৎ ওদের দেহ থেকে যে সমস্ত পাতা বা দেহের অংশ, প্রাণীদের বা ডালপালা যেগুলো ফুল ফল মাটিতে পড়ছে সেগুলো কি হয়? মাটির সঙ্গে মিশে যায়। ঠিক আছে, দিয়ে কিসের সৃষ্টি করে? হিউমাস বা জৈব পদার্থের সৃষ্টি করে। একে বলা হয় হিউমাস। জীবেদের পচা দেহ মানে কি? জীবেদের অংশগুলো বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া। তাহলে হচ্ছে কি এগুলো হচ্ছে মাটির কি বললাম? উপাদান। এবারে মাটি কিভাবে সৃষ্টি হয় বা মাটি সৃষ্টির নিয়ন্ত্রক। আমরা তো এতক্ষণ ধরে বললাম, এরপর মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলো আমাদেরকে জানতে হবে। মানে মাটি কিভাবে সৃষ্টি হয় বা কি কি বিষয়ের উপর মাটি সৃষ্টি নিয়ন্ত্রণ করে। তো প্রথমটা হচ্ছে দেখো শিলা। মাটি সৃষ্টি নিয়ন্ত্রক প্রথম হচ্ছে কিনা শিলা। তো শিলার উপর কিভাবে মৃত্তিকা নির্ভর করে? যেমন কি যদি ব্যাসল্ট শিলা থাকে, ব্যাসল্ট শিলা কি হচ্ছে? আবহাওয়া বিকার হলে কি হবে? ব্যাসল্ট শিলার রং কালো। ওই জন্য ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হবে সেই মৃত্তিকার রং কি হবে? কালো। ওর জন্য কি হয়ে যায়? দাক্ষিণাত্য মালভূমি থেকে দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসল্ট শিলা বিয়োজিত হয়ে কি মৃত্তিকা সৃষ্টি করেছে? কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মানে কালো মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা।
আবার গ্রানাইট এবং নিস শিলা থেকে কোন ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে? লাল বা লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ কি হবে, যে অঞ্চলে যে ধরনের শিলা থাকবে তো সেই মৃত্তিকার কি হবে বৈশিষ্ট্য এবং রং সেই শিলার উপর নির্ভর করে। এটা হচ্ছে প্রথম নিয়ন্ত্রক। দ্বিতীয় নিয়ন্ত্রক কি? জলবায়ু। জলবায়ু মানে কি? যদি বৃষ্টিপাত কোনো অঞ্চলে বেশি হয় তাহলে সেখানে কি হবে, শিলা খুব তাড়াতাড়ি কি হবে ক্ষয়প্রাপ্ত হবে। বুঝে গেল? তো সেই অঞ্চলে কি হবে, শিলার যে স্তর সেটা কি হবে তাড়াতাড়ি ক্ষয়ীভূত হবে এবং মৃত্তিকায় পরিণত হবে। ওই জন্য আর্দ্র জলবায়ু অঞ্চলে কি হয়, শিলার স্তর বেশি গভীর হয়। বুঝে গেল? আবার শুষ্ক জলবায়ু অঞ্চলে কি হয়, ওখানে আবহাওয়া বিকার কি হয় না, বা মৃত্তিকা গঠনের যে প্রক্রিয়াগুলো সেগুলো দ্রুত হয় না। ওই জন্য ওখানকার মৃত্তিকা কি হয়, অতটা গভীর হয় না। ঠিক আছে, এটা হচ্ছে জলবায়ুর প্রভাব। তারপরে কি আছে, সময়। সময় মানে কি, কত সময় অতিক্রান্ত হচ্ছে। তো যত সময় কি হবে অতিক্রান্ত হবে কি হবে, মৃত্তিকা স্তর তত বেশি গভীর হবে। তো মৃত্তিকা সৃষ্টি হতে গেলে কি হয়, বলছে না 1 সেন্টিমিটার মৃত্তিকা সৃষ্টি হতে গেলে কয়েক হাজার বছর লাগে। যদি 1 সেন্টিমিটার কি হয় মৃত্তিকা সৃষ্টি হতে হয় তাহলে কি লাগে, কয়েকশো বছর সময় লাগে। তাহলে কি হবে, সময় যত বেশি হবে সেই অঞ্চলে কি হবে, মৃত্তিকা স্তর তত বেশি গভীর হবে। তারপরে কি বলা যায়, ভূপ্রকৃতি। তো ভূপ্রকৃতির উপর মৃত্তিকা সৃষ্টি কিভাবে নিয়ন্ত্রণ করে, যদি পাহাড়ি অঞ্চলে দেখা যায় এখানে কি হয়, ভূমির ঢাল হচ্ছে বেশি হয়ে থাকে। কিরকম, পাহাড়ি অঞ্চল আমি যদি আঁকি, এই পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলে ঢাল বেশি, ওই জন্য কি হবে, বৃষ্টির জলের সঙ্গে কি হবে, যেটুকু মৃত্তিকা সৃষ্টি হবে সেটা এখান থেকে ক্ষয়ে চলে যাবে। ওই জন্য পাহাড়ের ঢালু অঞ্চলে কি হয়ে থাকে, যে মৃত্তিকার স্তর সেটা বেশি গভীর হয় না। বোঝা গেল? ওই জন্য এখানে মৃত্তিকার স্তর পাতলা হয়। আবার দেখো এই পদার্থগুলো সঞ্চিত হয়ে কোথায় জমা হবে, এই অঞ্চলটা সমতল, ঠিক আছে, এইখানে এসে জমা হবে। অর্থাৎ সমতল অঞ্চলে কি হবে, মৃত্তিকার স্তর কি হবে, গভীর হবে। বোঝা গেল? কারণ এখানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে না, যার জন্য কি হবে, পাহাড়ের ঢালে মৃত্তিকা কি হবে, পাতলা হবে বা সেখানে অগভীর হবে। কিন্তু সমভূমি অঞ্চলে কি হবে, মৃত্তিকাটা অনেক বেশি গভীর হবে, কারণ এখানে সঞ্চিত হওয়ার সে সময় পাচ্ছে তার জন্য। আর একটা হচ্ছে কি, প্রভাব জীবজগৎ। তো জীবজগৎ মানে কি, উদ্ভিদ এবং প্রাণী উভয় মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। উদ্ভিদ কি হয় না, তাদের যে শক্তিশালী শিকড় সেটা কি করে, শিলার মধ্যে প্রবেশ করায় এবং শিলাকে কি করে, ফাটিয়ে দেয়। যার জন্য শিলা কি হয়, খুব তাড়াতাড়ি চূর্ণ বিচূর্ণ হয়। তাছাড়া কি হয়, উদ্ভিদের যে ফল ফুল পাতা এগুলো কি হয়, শিলার মধ্যে পড়ে, তার থেকে কি হয়, বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, ওই অ্যাসিডগুলো কি করে, শিলাকে তাড়াতাড়ি বিয়োজিত করে, শিলার মধ্যে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলোকে বিয়োজিত করে, যার জন্য কি হয়, মৃত্তিকা খুব তাড়াতাড়ি তৈরি হয়। বোঝা গেল? প্রাণীরা কিভাবে উপকার করে না, পেইলি কুকুর যারা কি করে, মাটির ভিতরে গর্ত করে বসবাস করে। পেইলি অঞ্চলে আছে ছোট ছোট ইঁদুরের মতো দেখতে, তারা ইঁদুরের মতো দেখতে, ওরা কি করে, মাটিকে গর্ত করে, গর্ত করলে কি হবে, তাহলে মাটির নিচের স্তরটাকে তারা উপরের স্তরে নিয়ে চলে আসছে। একইভাবে কেঁচোও কি করে, নিচের মাটিটাকে উপরে তুলে আনে, যার জন্য মৃত্তিকা স্তরের মধ্যে কি হয়, তোমার মাটির যে মেশানোটা সেটা তাড়াতাড়ি হয়। তাছাড়া কি হয়, বিভিন্ন ধরনের যে কেঁচো থাকে তারা কি করে, ওই পাতার পচে যাওয়া অংশগুলোকে খায়, খেয়ে সেগুলোকে মাটিতে পরিণত করে দেয়। উদ্ভিদের যে সমস্ত পাতা ফুল ফল থাকে, তাছাড়া অন্যান্য ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কি করে, ওই উদ্ভিদের পাতা ফুল ফল এগুলোকে বিয়োজিত করে। প্রাণীদের যে দেহ আছে সেগুলোকে হয় ছত্রাক কি করে, কাঠ পাতা এই সমস্ত উপরে জন্মায়, দিয়ে কি করে, পাতাগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাহলে কি করে, এরা প্রত্যেকেই কি করে, যে সমস্ত জীবজগৎ আছে তারা মৃত্তিকা গঠনে সহায়তা করে। তাহলে মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রণ করলে কি, শিলা, জলবায়ু, সময়, ভূপ্রকৃতি, জীবজগৎ। তাহলে এটা বলতে পারো 5 নম্বরে হয়তো আসতে পারে। এরপর আসছে মৃত্তিকার দানা। মৃত্তিকার
দানা। মৃত্তিকার দানা কি খেয়েছো? এই মিষ্টিটা খেয়েছো? এরকম করে একটা কাগজ দেওয়া থাকে আর এখানে মিষ্টিটা থাকে আর এই ছোট 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 দানা দিয়ে মিষ্টিটাকে তৈরি করা থাকে। হ্যাঁ, তো দানা মানে কি? তুমি একটা মিষ্টি এরকম মিষ্টির মতো খানিকটা। তুমি যদি কি করো, কিছুটা মাটিকে তুলে আনো, সেই মাটিটাকে যদি কি করো, তুমি একটা কাগজে রেখে যদি সেই মাটিটাকে গুঁড়ো করো, দেখবে হাত দিলে তার মধ্যে কি হবে, শক্ত শক্ত অংশ অনেক হাতে পড়বে গুঁড়ো করে। তো সব মাটি কিন্তু এক ধরনের নয়। তুমি তোমার এখানকার মাটি নিলে, মামাবাড়ির মাটি নিলে, তোমার স্কুল থেকে বাগান থেকে কিছুটা মাটি নিলে, যে কাগজে যদি তুমি রাখো দিয়ে হাত দাও, তাহলে দেখবে কি হবে, সব ধরনের মৃত্তিকা একরকম মনে হচ্ছে না। কোনোটা একটু মনে হচ্ছে বেশি মিহি, কোনোটা মনে হচ্ছে ভিতরে বেশি দানা আছে, ঠিক আছে, আর কোনোটা মনে হবে যে না সূক্ষ্ম পদার্থ আছে, আবার কঠিন পদার্থ আছে। সব থেকে কি ভালো হয়, যদি আমরা কি করি, একটা গ্লাস নিই, গ্লাস নিয়ে কি করি, তার মধ্যে তিন জায়গা থেকে তুলে আনা মাটিকে যদি আমরা দিই, দূরবর্তী অঞ্চল থেকে হতে হবে, তুমি একটা ঘরের আশেপাশ থেকে নিলে ওখানে মাটি একই হয়, দিয়ে যদি তুমি জলের মধ্যে গুলিয়ে দাও ভালো করে, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে দেখবে নিচেতে লক্ষ্য করলে তুমি স্পষ্ট বুঝতে পারবে কি যে এখানে যে পদার্থগুলো আছে তাদের আকারে পার্থক্য আছে। কাঁচের গ্লাসে দেখবে কিছু আছে তাদের দানাগুলো খুব বড় বড়, কিছুগুলো আছে দানাগুলোর মধ্যেও, আর কিছু দানাগুলো কি আছে একদম সূক্ষ্ম, তাদেরকে খালি চোখে সেইভাবে পৃথক করা যাচ্ছে না। তো এগুলোকে বলা হয় মৃত্তিকার দানা। এই দানার উপর নির্ভর করে মাটিকে তিন ভাগে ভাগ করা যায়। তোমাদের বইয়ে কি কি আছে, এঁটেল মাটি, দোআঁশ মাটি আর বেলে মাটি, ঠিক আছে। প্রথমে আমরা যদি দেখি কি না এঁটেল মাটি, তো এঁটেল মাটি কি রকম হয়ে থাকে, এঁটেল মাটি কখনো দেখেছো? হ্যাঁ, ভিজে এঁটেল মাটির উপর দিয়ে গেলে আর চলে যাবে না, জুতোতে হাঁটিয়ে যাবে, বিশাল চটচটে, ওইটাই হচ্ছে এঁটেল মাটির বৈশিষ্ট্য। চটচটে মানে কি, যখন শুকিয়ে যাবে তখন এগুলো প্রচন্ড শক্ত হয়ে যাবে, বড় বড় ফাটলের সৃষ্টি হয়ে যাবে, আবার যখন বর্ষাকাল হবে একদম দেখবে চটি ফটিতে আটকে গেছে, চলতেই পারছে না। আর মাটিটাকে হাত দিলে কি হয়, ঠিক আছে, কি হয়, খুব সূক্ষ্ম মনে হয়, এর মধ্যে কোনো দানা সেরকম থাকে না। ওইটা হচ্ছে এঁটেল মাটির বৈশিষ্ট্য। এর দানাগুলো হচ্ছে এঁটেল মাটির কি খুব সূক্ষ্ম। সূক্ষ্ম মানে কি, এর মধ্যে দিয়ে ছিদ্রও কম, ওর জন্য জল সহজে এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। ওর জন্য এঁটেল মাটির উপর কি থাকে, জল অনেকক্ষণ থাকে, বুঝা গেল? ওর জন্য এঁটেল মাটির উপর কোন ফসল ভালো হয়, ধান, ধানে বেশি জল লাগে, এই ফসলটা ভালো হয়। তারপরে আসি দোআঁশ মাটি। দোআঁশ মাটি মানে কি, এতে বালির ভাগও বেশি, এই বালির ভাগ আর কাদার ভাগ হচ্ছে সমান সমান, ঠিক আছে। বেলে মাটিতে কি বালির ভাগ সব থেকে বেশি, তাহলে দোআঁশ মাটি কি দুটো ভাগই সমান, বালিও আছে কাদাও আছে, যার জন্য এই মাটির জল ধারণ ক্ষমতা হচ্ছে মাঝারি। একে কি হয়, এই মাটি হচ্ছে সব থেকে উর্বর, এর মধ্যে সহজেই বায়ু চলাচল করতে পারে, ঠিক আছে, আর জল ধারণ ক্ষমতা মাঝারি মানে উদ্ভিদরা তাদের প্রয়োজনীয় জলটাও সংগ্রহ করতে পারে। তো এই ধরনের মাটিতে সব ধরনের ফসলই ভালো হয়। আর বেলে মাটি, বেলে মাটিতে কি হচ্ছে বালির ভাগ বেশি, যার জন্য কি করতে পারে না, জলটাকে এরা ধরে রাখতে পারে না, জলটা কি হয় তাড়াতাড়ি নিচের দিকে চলে যায়, বুঝা গেল? তো এই মাটিতে কি হয়ে থাকে, শসা, তরমুজ, এই ধরনের যে ফসলগুলো আছে এই ধরনের ফসলগুলো হয়ে থাকে। হ্যাঁ, বাদাম হয়ে থাকে। এখন তো সব মাটিতেই চাষ হচ্ছে, কারণ এখন তো আমরা জলসেচের মাধ্যমে আর যথেষ্ট পরিমাণে কি করছি, লোহিত দিচ্ছি, সার দিচ্ছি, ওই জন্য এখন তো সব মাটিতে সব ধরনের ফসলই চাষ হচ্ছে। কিন্তু সাধারণভাবে কি হয়, এই তিন ধরনের মাটির তিন ধরনের বৈশিষ্ট্য এবং সেই অনুযায়ী আমাদের ফসল চাষ করা উচিত, ঠিক আছে।